একা বেরিয়েছে সেহা। বিকেলে নিউ মার্কেট তার টুকটাক কিছু শপিংয়ের কাজ ছিল। বড় বড় শপিং মল থেকে সেহা স্বাচ্ছন্দ্যে এই নিউ মার্কেটে। আর আজ তো বৃষ্টির দরুন ভাটটাও নেই। মেঘলা সাজেক মেদাটে আলোয় সেহা নজর গেল অদূরে একগুচ্ছ কদমের ঝাঁপিতে। এক পৌর নিয়ে বসেছে। মেঘাচ্ছন্ন পরিবেশও ফুটে আছে দূর থেকে ওই কদমগুলো। সেহা ব্যগ্র গলায় ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। সে কেবলমাত্র শপিং শেষ করে বাড়ি যাবে বলে ক্যাফে উঠেছিল। গাড়ি থেকে নামার আগে ফার্স্টে চোখ বুলায় সেহা খুচরা টাকা আছে কিনা দেখতে। পৌরকে তো আর কার্ডে ধরিয়ে দেওয়া যাবে না। টাকা আছে নিশ্চিত হতে সেহা যখন চোখ তুলল তখনই ক্যাফের দরজা ঠেলে লাফিয়ে পড়ল। এক প্রকার উত্তেজনার গলা কাঁপল। চেঁচিয়ে বলল, এই ওটা আমার। ছুটছে সেহা। মেজাজটা হঠাৎ গরম হলো। 1 সেকেন্ডের মাথা এই লোক এসে ফুলগুলো লুফে নিল। আজব তো। সেহা জোরে পা চালায়। দেখতে পায় একটা লোক ওয়ালেট থেকে টাকা বের করে দিচ্ছে। আরও সেহা ডেকে উঠল, প্লিজ আমার জন্য কিছু রাখুন, সবগুলো নেবেন না। লোকটা 2 হাতে লুফে নিল ফুলগুলো। সেহা উত্তেজনায় ছুট লাগিয়ে শেষবারের মতো চেঁচায়। ফুল বিক্রেতাকে বলে, কাকা আমি ডাবল দিব, এগুলো আমার। ধূপ করে একটা আওয়াজ হয় পিছনে। উজ্জ্বল কদমের ঘ্রাণ সুখে তরিত ঘুরে তাকায়। চোখ দুটো তার গোল্লা গোল্লা সাইজ হয়েছে যখন দেখল ফিনফিনে শরীরে তরুণীটি মুখ থুবড়ে পড়েও আবার উঠে লজ্জিত তার অপ্রস্তুত ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। উজ্জ্বল দেখছে মোটা ফ্রেমের চশমা নিচে এক জোড়া টলটলে চোখ যেন ভীষণ লজ্জায় কেঁদে ফেলবে হয়তো। উজ্জ্বল দেখছে একজোড়া রক্তাভা ঠোঁট কাঁপছে। হঠাৎ উজ্জ্বল খেয়াল করল মেয়েটা পিচ্চি নয় খুব একটা। মেয়েটা নারী, সুশ্রী, এক সম্পূর্ণ নারী। সে আর কী করবে বুঝতে পারছে না। এটা কি করে হলো? এত মানুষের মাঝে সে এভাবে আছাড় খেলো। তা এখন কি করা উচিত? পালানো উচিত, কিন্তু সেটা তো সম্ভব না। জুতা ছিঁড়েছে, তবে সে কেঁদে ফেলবে। দেখল কি হবে, সবাই হাসি থামিয়ে দেবে। কাদার ফুরসত পায়নি সেহা। এলোমেলো দৃষ্টি যখন সামনে দাঁড়ানো স্বল্প পরিচিত পুরুষটার মুখশ্রীতে বলল, লোকটা অভিব্যক্তিহীন দাঁড়িয়েছিল। বাড়িয়ে দিল হাতে কদম গুচ্ছ সেহার দিকে। নিকেট ভরার শট। ব্যস্ত হয়ে বলল, জি জি, এগুলো আপনার, ডাবল দিতে হবে না। 650 টাকা দাম, ওটা দিলেই হবে। শপিং শেষ করে প্রেরণা ইহানকে আর কল করল না। ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে গেল গেমিং জোনের কাছে। ভিতরে বাচ্চাদের হইচইয়ের আওয়াজে শৈলব। প্রেরণা গিয়ে এক্সিটের কাছে দাঁড়িয়ে ভিতরে দৃষ্টি বুলিয়ে হঠাৎ থমকালো। দেখল শুদ্ধ হাত পা ছুড়ছে, গেম খেলছে। বসে আছে ইহানার কোলে, যে পরম স্নেহে শুদ্ধর পেটের কাজটা এক হাতে আঁকড়ে ধরে। আবার হঠাৎ করে হাতটা তুলে শুদ্ধর চুলের মধ্যে আঙুল চালাচ্ছে। ইহানের অন্য হাতে তার ফোন কানে চেপে ধরে কারো সাথে কথা বলতে ব্যস্ত। তবে সে ব্যস্ততা পাশাপাশি শুদ্ধকে আদর দিতে ভুলছে না। খুব সাবলীল ওই লোকের আচরণ যে ওই লোক এটা করে নিজেও আরাম পাচ্ছে। প্রেরণা দাঁড়িয়ে থাকলো ঠায়। সে টের পেল এই দৃশ্যটা তাকে মুগ্ধ করেছে, তার দৃষ্টি তৃপ্ত করছে। আজ বহু বছর কিছু একটা সে পায়নি। এই দৃশ্যটা তাকে সেটা দিচ্ছে। চোখে চোখ পড়ল ইহানের। নিমিষে প্রেরণা গুটিয়ে গেল। চেহারা চেপে বসল নিদারুণ অস্থিরতা, মলিনতা। শুদ্ধ খেলা শেষ হওয়াতে ইহান ওকে এনে প্রেরণাকে বলল, চলুন বাড়িতে দিয়ে আসি আপনাদের। দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা। চোখ দোলালেও সে হাঁসফাঁস করতে করতে আসছি বলে শুদ্ধকে নিয়ে বেরিয়ে যায় হন্তদন্ত হয়ে। ইহান দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। ক্যাফে বসে শুদ্ধ একটা অদ্ভুত ব্যাপার দেখছে। পেছনে তার মা খুব কাছে, তবে শব্দ না করেই কাছে। এটা একটা অদ্ভুত দৃশ্য শুদ্ধর কাছে, কারণ সে জানে তার মা কাঁদবে না। মিনমিন গলায় শুদ্ধ একবার জিজ্ঞেস করলো, মামা কাঁদছ কেন? জবাব দেয় না প্রেরণা, শুধু নিশ্চুপ কেঁদেই যাচ্ছে। অ্যাপার্টমেন্টে ঢুকে শপিং ব্যাগগুলো কোনো মতে ডাইনিং টেবিলে রেখে মিস জেনির কাছে শুদ্ধকে দিয়ে ফ্রেশ হওয়া
বাহানায় প্রেরণা ঘরের দরজা লাগায়। ততক্ষণে অবধি বেশ নির্বিকার থাকার চেষ্টা চালিয়েছে সে, তবে দরজা লাগিয়ে আর পারল না। দরজা ঠেস দিয়ে ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে, কাঁদতে থাকলো নিশ্চুপ। হঠাৎ চোখ তুলে প্রেরণা দেখল কেউ তার মুখোমুখি বসে আছে। আজ অনেক দিন পর ওই মানুষটাকে দেখছে সে। মুখ হাসি হাসি তার। প্রেরণা গুটিয়ে যায়, নামিয়ে নেয় চোখ, শুধু ফোঁপাতে ফোঁপাতে বলে, আমি না চরিত্রহীনা নই, বিশ্বাস করুন, একদমই নই। লোকটা কিছু বলে না, শুধু হাসে চুপচাপ, দুহাতে মুখ ঠেলে। প্রেরণা এবার ডুকরে ওঠে, সত্যি বলছি, আমি না চরিত্রহীনা নই। একগুচ্ছ কদম আর ময়রা শরীর নিয়ে বাড়িতে ফেরে সেহা। ওকে দেখে আলো চোখ কপালে তুলে, তুই না শপিংয়ে গিয়েছিলি, তো কাবাডি খেলে এলি কেন? সেহা জবাব না দিয়ে দোতলায় গিয়ে কদমগুলো ফুলদানিতে রেখে ফ্রেশ হয়ে নেয়। মুখটা থমথমে তার, একটা ঘোরের মধ্যে আছে সে। সন্ধ্যার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে, বারবার চোখ চলে যাচ্ছে ক্যাবিনেটের ওপর রাখা নতুন স্লিপার জোড়া, যেটা ওই লোকটা কিনে দিয়েছে। অবশ্যই টাকা দিয়েছে সেহা। কদম ফুলে 650 আর জুতোর 1700 টাকা নগদ হাতে ধরিয়ে দিয়ে এসেছে ভদ্রলোকের। তখন জুতা ছিঁড়ে গিয়েছিল দেখে উজ্জ্বল কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর বলল, কোনোভাবে হেল্প করব? কি বলতো সেহা? তার শুধু কান্না পাচ্ছে। উজ্জ্বল ওর উত্তরের অপেক্ষা না করে ওর হাতে একটা মিনারেল ওয়াটার বোতল ধরিয়ে দিয়ে বলল, ময়লা ধুয়ে নিন, এটাই জরুরি। সেহা বিভ্রান্ত হয়ে তাই করলো। হাত ধুতে ধুতে দেখলো উজ্জ্বল তাকিয়ে আছে সেহার পায়ের দিকে। সংকোচ গুটিয়ে যায় সেহা। উজ্জ্বল আসলে ওর পায়ের সাইজ দেখছিল। সেকেন্ড বাদে খুব কাছে এসে শোরুম থেকে একজোড়া স্লিপার নিয়ে এলো ঝটপট। কাজগুলো করেছে উজ্জ্বল অত্যন্ত মানবিকতাভাবে। সে অবাক হয়ে দেখল লোকটাকে। লোকটা মুখে লেপ্টে আছে সেই অমায়িক হাসি। জুতো প্যাকেট ওর দিকে এগিয়ে দিয়ে বলল, ওটা প্রয়োজন সম্ভবত আপনার। ভীষণ সংকোচ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল সেহার প্যাকেটটা। অস্ফুটে বলল, কত হয়েছে? একটু দাঁড়ান আপনি, আমি টাকাটা এক্ষুনি দেব। উজ্জ্বল বাড়িতে ঢুকতেই নিজাম মাহমুদ চড়া হলেন নাতির ওপর। চেঁচিয়ে বলতে লাগলেন, রাজি রাজি, বাড়ির মুরব্বীরা রাজি, মেয়ের সাথে কথা বলে জানাবে। উদাস চোখে উজ্জ্বল এক পলক দাদুকে দেখে হন্তদন্ত হয়ে ঘরে যায়। নিজাম মাহমুদ যায় পিছু পিছু। কিরে, তবদা মেরে আছিস কেন? শার্টের ওপর 3টা বোতাম খুলে ও ওয়াশরুমে ঢুকে উজ্জ্বল হাতে পানি দেয়। তার মুখ থেকে থমথমে ভাব যায় না। নিজাম মাহমুদ ভারী অবাক, হাঁ করে বলে, তোর মুখে এই কী হাল? উজ্জ্বল শার্ট খুলছে। সবসময় যে হাসে, আজ কেন গম্ভীর সে? নিজামের উদ্বিগ্নতা বাড়ছে। এবার সে খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, এত রাগিস না, আমি কল করে না করে দেবো ওই মেয়ে। আচ্ছা, কোনো বয়সে খুঁজবো বলতো? 25+ হলে ভালো হবে। এবার সামান্য হাসে উজ্জ্বল। পরপর বলে, প্লিজ ওনাদের বলো ওনাকে যেন কোনো চাপ প্রয়োগ করা না হয়। আর সবার আগে আমি ওনার সাথে কথা বলে নিতে চাই। খোলাখুলি তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে নিজাম মাহমুদ। পরপর মুখটা উজ্জ্বল হয়, উত্তেজিত হয়ে বলে, তোর পছন্দ হয়েছে মেয়েটাকে? হাও হঠাৎ কিভাবে? জবাব দেয় না উজ্জ্বল। শার্ট পাল্টে টি শার্ট পরে নিয়ে রুমে কফি মেকার অন করে। কি হলো, কিছু বলছিস না যে? পছন্দ করিনি এখনও, তবে উনি অনুমতি দিলে করব। কনসেন্ট ম্যাটার করে দাদু, এটা 12 বছরের পার্থক্য। মিজান তাকিয়ে আছে। উজ্জ্বল হঠাৎ চোখ তুলল, দৃষ্টি জলজলে বলে উঠল, তবে এতটা পিচ্ছি না বোধ হয়। নিমিষে নাতির পিঠে চাপড় দিয়ে, নিজাম, তুই শেয়ানা আছিস, মেয়ে তোকে পছন্দ করতে বাধ্য। সেহা স্লিপার জোড়া থেকে মাত্র দৃষ্টি সরালো যখন দোতলার লিভিং রুম থেকে আলো ডাক পেল। আলোরা 3 যা সন্ধ্যা নাগাদ বৃষ্টি দেখে মুড়ি চানাচুর মেখেছে, সেহাকে খেতে ডাকছে। তাই সেহা গিয়ে বড় মামির কোলের কাছে বসে পড়ল। আশেপাশে তাকিয়ে বলল, ইসি আপু আর জিজ কোথায়? মইনিশির ঘরে। হাসলো সেহা। বলো, জিজের ছুটিও শেষ হয়ে আসছে আর আপুকে নিয়ে ঘরবন্দি হয়ে থাকছে। নিশ্চয় আপু পাগলামি করছে, যেতে চাইছে, অথবা জিজকে চাপ দিচ্ছে ছুটি বাড়াতে।
পরি জবাব দেয়, তোর এই সময় আসুক, তুইও বুঝবি মনটা কেমন করে সারাক্ষণ। মিলান হাসে। কিছুক্ষণ চুপ করে থেকে বড় মামিকে বলে ওঠে, আপু কত সুখী এখন, শুধু শুধু ওই সাইম ভুইয়া আসার কোনো দরকার ছিল? বলো। আপুর জীবনে হাসে ঋতু। জবাবে বলে, দরকার ছিল কি না তো জানি না, তবে আল্লাহ বলেছেন আমি কখনই আমার বান্দার জন্য এমন কাউকে বাছি না যে আমার বান্দার জন্য উপযুক্ত নয়। ধর তোর যদি এখন কাউকে মনে ধরে, তার সাথে যদি তোর মিল না হয়, আরেক ভদ্রলোকের সাথে হয়, ভাবি আল্লাহ ঠিক করেছে। সে তোর জন্য উত্তম, সে তোর জন্য উত্তম না, তাকে আল্লাহ তোকে পাঠিয়ে দেবে না। আল্লাহ তালা সর্ব উত্তম পরিকল্পনাকারী। সেহা গুটিয়ে যায়। হঠাৎ খুব ভীষণ কৌতূহল হয়ে জানতে চায়, কিন্তু ভুল মানুষের প্রতি জীবনের শুরুতে যে অনুভূতি জ্বর হয়, তেমনটা কি ওই আল্লাহ ঠিক করে দিবে উত্তম মানুষটার জন্য? ভালোবাসা তার ভাগে কম পড়ে যায় না, আল্লাহ তো তাকে পাঠায়। হেসে ফেলে আলম। সেহা চুলে বিলি কাটতে কাটতে বলে, আল্লাহ কাউকে পাঠায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ যদি রহমত দেন, কেউ ঠকে না। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। ওসব প্রথম ভালোবাসা, প্রেম বড্ড আবেগী আর মন গড়া ধারণা। সেহু বাস্তবতা বড্ড আলাদা। যখন তোর বিয়ে হবে বুঝবি। বাইরে মেঘের তুলকামাল, বৃষ্টি থামছে না। রাত 8টা বেজেছে তখন। ইলহাম ঘর থেকে বিরক্ত ভঙ্গিতে বলে, এতবার ছেলেটাকে বললাম মেয়েটাকে নিয়ে বের হোস না, এখন ফোনটাও ধরছে না। কোথায় আটকে পড়লো কে জানে। বাড়ি থেকে আসা প্রত্যেকটা কল ইগনোর করলো ইরফান। তার সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে। বৃষ্টির দাপটে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে তার। ডান হাতে স্টিয়ারিংয়ে সামলাচ্ছে, বাঁ হাতটা পাশে বসে থাকা রমণীর হাতের ওপর। রমণী ভীষণ জেদি, যেমনটা ওই জ্ঞানী আপা বলেছে। প্রচণ্ড হতাশায় মস্তিষ্ক এলোমেলো হয় ওর। জেদ করে, জেদি বাচ্চাদের মতো কান্নাকাটি করে, হাত কামড়িয়ে রক্তাক্ত করে ফেলে। ইরফানও 2 হাত ধরে রেখেছে এক হাতে। মেয়েটাকে এমন কিছু করতে দেবে না সে। ভেজা শরীর কাঁপছে তরুণী, তবুও জেদ করছে হাত ছাড়িয়ে নিতে। ইরফান এবার রাগ দেখিয়ে হাত সরিয়ে পুনমির চোখে পানি মুছে দিতে দিতে, এত ধৈর্য আমার নেই, ধমকাতে চাই না আমি তোমাকে। পুনমি দমে যায় না, হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কেমন দেখতে, অনেক সুন্দর, অনেক। একটা গোটা জীবন আপনাকে দিয়েছি আমি দেখব না আপনাকে? সংসার করব কিভাবে? আমি কেন দেখতে পারবো না? আমি কেন দেখতে পারবো না? আমি কেন দেখতে পারবো না আপনার? অথচ সবাই দেখে আপনাকে। আপনি রেগে গেলে কপালে কয়টা ভাঁজ পড়ে? বাদরামি করে হাসলে কেমন লাগে? ওসব কেন আমি কখনোই দেখব না? এই পাগলামি থামবে না। ইরফান হাল ছেড়ে দেয়। পুনমি হাত ছেড়ে দেয়। বাড়ি পৌঁছাতে আরও কিছুক্ষণ সময় লাগবে। শেষ কলটা ছিল ইহানের। ইরফান ফোঁস শব্দে শ্বাস ফেলে রিসিভ করে বলো, আসছি। পথে তোমরা খেয়ে শুয়ে পড়ো, অপেক্ষা করো না আমাদের। কল কেটে আবারও পুনমিকে দেখে ইরফান। ভেজা জর্জেটের শাড়িটা গায়ের সাথে এলোমেলো হয়ে লেপ্টে আছে। ইরফান মৃদু শ্বাস ফেলে গাড়িটা একটু থামিয়ে রেখে আঁচল টেনে পুনমিকে ঢেকে দেয় ভালো করে। পুনমি পায় কঠিন হাতের উষ্ণতা। মস্তিষ্ক সেনাই কোষে চলা আন্দোলন বেড়ে যায়। খপ করে ইরফানের সে হাতটা ধরে ফেলে। এই হাতটা কেমন? ওই চোখ দুটো কেমন? আপনি আমাকে একা একা কেন দেখবেন? বলে হাত ছেড়ে পুনমির চুল টানে নিজের কানের কাছে। ধূপধাপ আওয়াজ হয় সিঁড়ি থেকে পড়ার। তারপর ওই ভন ভন শব্দ। যখন পুনমি প্রথম টের পেয়েছে সামনে সব কিছু তার কাছে অন্ধকার, ইরফান শার্ট খামচে ধরে কাঁদতে থাকে অবুঝের মতো। ইরফান ব্যস্ত হলো, আকুল হলো। বাঁ হাতে পেঁচিয়ে ধরে রাখলো মেয়েটাকে, আর ডান হাতে গাড়ি চালিয়ে সোজা পৌঁছালো শান্তিনিকেতন। সদর দরজা খুলছে ইসি। মঈন আর সে দুজনে জেগেছিল। ওরা সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, তাই এখন চোখে ঘুম নেই। ভেজা শরীরে কাঁপতে থাকা পুনমি আর ইরফানকে দেখে ইসি বলো, জ্বর বাঁধিয়ে ছাড়বি দুজন, যা গিয়ে চেঞ্জ করে আয়। আমি আর মঈন আছি, জেগে আছি। পুনমিকে ধরে ধরে ইরফান দোতলায় নিয়ে গিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পুনমি তখন ঠিক নেই। হতাশার জেদে খামচে ধরে রেখেছে ইরফানের হাত। আবারও হাত উঠিয়ে মুখের কাছে নিতে ইরফান ধপ করে ধরে ফেলে হাতটা। রাগ দেখায় না, ধীর স্থির বলে, হাত কামড়েছ কেন?
খিদে পেয়েছে, ভাত আনবো? আমি আপনাকে দেখতে চাই। আবার ডুকরে ওঠে মেয়েটা। আর ইরফান দেখল চার দেওয়ালের মধ্যে সে চিৎকার কেমন গুমট শোনায়। ভীষণ অসহ্যকর মেয়েটার হতাশামাখা চিৎকার। মুখোমুখি দাঁড়িয়ে দুজন। প্রণয়ের মাথাটা ঠেকিয়ে দিয়ে ইরফানের বুকে। ইরফান ওকে আলগা করে ধীরে ধীরে থুতনি ধরে উঁচু করে মুখটা দেখে। গ্রিক মিথোলজির বর্ণিত এক অপার্থিক সৌন্দর্যময়ী নারী যেন। ইরফানের চোখে যার রূপ সমান এই দুনিয়ার সব রূপ। ইরফান মায়াময় দৃষ্টিতে দেখতে লাগলো দুঃখ মেয়েটার, যে দুঃখ ইরফান কমাতে পারবে না। হায় বেচারা ইরফান। পুনমি ইরফানের হাতের উপর হাত রাখে, কাপা স্বরে বলে, ঠিক এভাবেই দেখতে চাই, যেভাবে আপনি এখন দেখছেন। ইরফান কথা বলছে না। পুনমি বলতেই থাকে, আপনি ভালো না খারাপ, না দোষী না খুব শান্ত, আপনি ভদ্র হয়ে গিয়েছেন না কি হননি, এসব আমি ভাবতেও চাই না। আমি শুধু দেখতে চাই একটু, আমি কেন কাঁদলাম সেই রাতে তালাকের কথা ভেবে। যার জন্য কাঁদলাম তাকে একটু দেখতে চাই। আপনি একাই কেন দেখবেন? আমিও দেখতে চাই। আমি দেখতে চাই। দু চোখ বুজে ফেলে ইরফান লম্বা একটা শ্বাস ফেলে। এরপর ধীরে ধীরে পুনমির গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রয়। পুনমি ভেজা গাল ছুঁয়ে হাতটা আবার সরিয়ে দিয়ে হুট করে পুনমিকে কোলে তুলে নেয় ইরফান। পুনমি প্রতিক্রিয়া দেখায় না কোনো, শুধু গা কাঁপিয়ে কাঁদে। হঠাৎ টের পায় তার মাথা নিচে বালিশ ঠেকছে। টের পায় ওই লোক তার খুব কাছে, হয়তো তার মুখটা দেখছে কাছ থেকে। ইরফান পুনমির ডান হাতটা আবারও টেনে নেয়। এরপর বাম হাতটা দুটো হাতে নিজের মুখ ছুঁয়ে নরম গলায় বলে, দেখতে হবে না, তুমি আমাকে অনুভব করো প্লিজ। থেমে যায় পুনমি, চুপ হয়ে যায়। দু হাতের লোকটা সারা মুখ ছুঁয়ে দিচ্ছে, কিন্তু মন যে মানছে না। ইরফান নিজে ভেজা শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে পুনমি ডান হাতটা ধরে। ধীরে ধীরে সেই হাতটা নিজের নগ্ন বুকের কাছে নিয়ে চেপে ধরে রেখে আকুল হয়ে বলতে থাকে, দেখতে হবে না, তুমি আমাকে অনুভব করো তো। এই বোনো, এই আমি একটা ইরফান, তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমায় দেখতে না পেলেও বাসি, বুঝতে পারছো? অনুভব করতে পারছো তো মেয়ে? ইসি বারবার কল করছে। ইরফান ফোন সাইলেন্ট করে দূরে ছুঁড়ে মারে। এদিকে নিচে ইসে চিন্তিত ভীষণ বিড়বিড় করে মইনকে বলো, এতক্ষণ হলো, খাবে না নাকি? মইন কিছু সময় চুপ থেকে লাজুক হেসে বলে, ওরা আসবে না, খাবে না, ওরা সম্ভবত ব্যস্ত, কল করো না এভাবে। ব্যাড ম্যানার্স। ইসি মইনের কথা মানে বুঝতে 1 মিনিট লাগে। পরপর তার গালে দুটো লাল লাল হয়ে যায়। অস্ফুটে বলে, ইস পুনমি কত ছোট। মইন হাসি চেপে রেখে বলে, সেটা ওদের দুজনের মাথা ব্যথার বিষয়, ওরা বুঝে নেবে, তুমি দুধ খাও। ইসি দুধের গ্লাস নিয়ে বসে আছে, তবে বসে বসে সে লাল গোলাপি বেগুনি হচ্ছে। বিড়বিড় করে আবারও বলছে, এতদিন ভাবিনি পুনমি আসলে খুব ছোট। ইস কি লজ্জা। পুনমি কাপা হাতে লোকটা হৃদয়স্পন্দন অনুভব করে। উতলা হয় তবুও কাঁদে। ইরফান প্রচণ্ড ধৈর্যহারা হয়ে আবারও ফেলো হাত দুটো নিয়ে চোখের পানি ছোঁয়ে কপট রাগ দেখিয়ে বলে, এই চোখ, এই ঠোঁট, এই নাক, এই গাল, এসব দেখার দরকার নেই। তুমি এটা দেখো শুধু, বুঝতে পারছো? এই যে হাট পোনো, এই জায়গায় কেউ চোখ দেবে না, তাই আফসোস করো না। তুমি কিছু অনুভব করতে পারছো কি না সেটা বলো, একটু কি শান্তি পাচ্ছ না? পুনমি বলে না, কাঁদে। ইরফান ধমকে উঠে, বলো। কেঁপে উঠে মাথা নাড়ে পুনমি। ইরফানও দু হাতে চুমু খায় দু গালে। গালে লাল তিলে চুমু খায় ঠোঁটে। আর পুনমি ধীরে ধীরে ছোট্ট পাখি ছানার মতো আশ্রয় নিতে থাকে অমন প্রশস্ত বুকটাতে। বাইরে ঝুম বৃষ্টি, আজ বাস পড়ছে একের পর এক। এদিকে আবেগ, হতাশা আর ব্যাকুলতা জর্জরিত দুজন দুজনাকে জড়িয়ে ধরে থাকে। এবার নিশ্চুপ কেঁদে যাবে পুনমি। ইরফান বলতে থাকে, যখন যখন আমাকে দেখতে মন চাইবে না, এভাবে এইখানটায় ছুঁয়ে দেবে, এর বাইরে আমি কিছুই নেই পুনো। এই জায়গা ছুঁলে তোমার যা মনে হবে আমি তাই। বলো আমি কি? বলো বলো। আপনি ইরফান মির্জা। নাক টেনে পুনমি জবাব দেয়। আর তুমি? পুনো, একটা পুনমি আমার। ভীষণ আবেগ তাকে টেনে নিল প্রণয়ের চূড়ান্ত পরিমাপের দিকে। পুনমি দু হাতে তখন ইরফানের গাল হাতড়ে বেড়াচ্ছে।
হাত সরিয়ে ইরফান নিজের অধিকার মাখিয়ে দিল অষ্টদশীর কাফা ঠোঁটে। বললাম না পূর্ণমী কিছু? কেমন শান্ত নদীর মতো চুপ। এক কথা বাড়িয়ে ইরফান সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। পূর্ণমীর কানের কাছে মুখ নিয়ে ভরার স্বরে আকুল হয়ে বলল, পূর্ণ জানো, আমি না তোমায় দেখব না আজ। আমরা কেউ কাউকে দেখব না। হলো না সমান সমান কাঁদতে থাকে পূর্ণমী। ইরফান ধীরে ধীরে তার অধিকার স্পর্শ মাখল পূর্ণমীর সারা গায়ে। ওই হাত পূর্ণমীর পেটছে উঠল পূর্ণমীর গালে ওর কান্না মোছাতে। তখন পূর্ণমী ফুঁপিয়ে উঠল, প্লিজ আমি কাঁদবো। ইরফান হাত সরিয়ে নিয়ে আঁচলে রাখে পূর্ণমী। গুটিয়ে গিয়ে নিজেকে সামল পূর্ণমী। কাঁদতে কাঁদতে বলল, সত্যি দেখছেন না তো? কসম একটু দেখছি না পূর্ণ। ব্যাকুল কণ্ঠে ইরফান, দেখলে আপনাকে মেরে ফেলবো আমি। আচ্ছা আর শোনেন, জি আপনাকে আর একটু দেখবো আমি। লম্বা শ্বাস ফেলে মেয়েটা হাতটা টেনে নিয়ে ইরফানের বুকে বড্ড আদরে চুমোতে চুমোতে বলতে থাকে, দেখেছ? কাকে দেখছো? একটা ইরফান মির্জাকে। বাঁধ ভাঙা কান্না ভেঙে পড়ে মেয়েটা। ইরফান আবারও যখন ওর কান্না মোছাতে যায় তখন বাধা দিয়ে বলে, বলছি না আমি কাঁদবো। কপাল ওর কপাল থেকে ইরফান তারপর কিছু সময় এভাবে থেকে আঁচল সরিয়ে দেয় পূর্ণমী। ইরফান সত্যি পূর্ণমীকে দেখে না, একটু দেখে না, চুরি করে দেখে না, দুষ্টুমি করেও দেখে না, কারণ তার পূর্ণমী তাকে দেখে না। তাই ঘুটঘুটে অন্ধকারে শুধু সে পূর্ণমীকে নিয়ে নিল পূর্ণমী থেকে। আর পূর্ণমীকে অত্যন্ত ধৈর্যশীলতা, কোমলতা, স্নেহ আর পরম প্রেম পরশে বুঝিয়ে দিতে থাকলো পূর্ণমী একটা ইরফান মির্জা আছে, যাকে তার না দেখলেও চলবে, শুধু অনুভব করতে হবে। ওই বুকটাতে হাত রেখে বুঝে যাবে পূর্ণমী তার আসলে একজন আছে, একজন ইরফান মির্জা। বুকের মাঝে এক প্রকার লুকিয়ে আছে মেয়েটা, আঁকড়ে ধরে রেখেছে শক্ত করে ইরফানকে। নিদ্রাচ্ছন্ন গভীর নিঃশ্বাসে অনুভব করছে ইরফান। বুঝলো এই মেয়ে এই জগতে নেই। মৃদু শ্বাস ফেলে ইরফান হাতে চাদর টেনে কাঁধ অবধি ঢেকে দিয়ে অন্ধকার পূর্ণমীর গালে একটা হাত রাখে। তখন রাত শেষ হয়নি, কিন্তু ইরফানের চেষ্টা পেল ওই মুখটা দেখার। বুক থেকে পূর্ণমী হাতটা আলতো করে সরিয়ে খানিকটা উঁচু হয়। হাত বাড়িয়ে বাতির সুইচ টিপে দৃষ্টি ফেলে ফর্সা মুখটাতে। চেয়ে চেয়ে দেখে মেয়েটার চোখে কানিসে জমা জলের শুকনো দাগ। ইরফান ওসব ছুঁয়ে ছুঁয়ে দেখে একা একা। দেখতেই থাকে সকাল অবধি। পাখি ডাকে ভোরে, বাড়ি ভর্তি মানুষের কোলাহল। আজ বৌভাতের অনুষ্ঠান, দুপুরে নিমন্ত্রিত সবাই, দূরে মেহমানরা সকলে চলে এসেছে। ইরফান শেষ রাত থেকে ঘুমায়নি। তার জীবনের প্রথম উৎসবের ওই রাঙা হাতটি তার কৃতজ্ঞতার স্বরূপ। আলতো তবে চিরগাঢ় এক চুমু আঁকে কপালে মেয়েটির, এবং আরও সাবধানে টেনে দেয় চাদরটি। ঘুম ভাগছে পূর্ণমী। ও নড়াচড়া উপলব্ধি করে ইরফান আলতো হাতে টেনে। ওকে অ্যালার্ম বাজেনি মিস জেনি। ঘুম ভাঙলো এবং পূর্ণমী কিছুটা সময় লাগে সবসময় পরিস্থিতি বুঝতে ঠিক হতে। এটাও তার ছোটবেলা থেকে বদ অভ্যাস। আজও যখন বুঝতে পারছিল না কিছু, তবে অনুভব করছে তার সাথে অনেক কিছু হয়েছে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক। নড়ে চড়ে উঠল, গাল ঠেকলো খোঁচা খোঁচা দাড়িতে, কারো শক্ত চলে। আতঙ্কে লাফিয়ে উঠলে পূর্ণমী। তখন ইরফান ওর গালে হাত রেখে ব্যগ্র হয়ে বলল, এই আমি পূর্ণ। বড় বড় শ্বাস ফেলে পূর্ণমী। সময় গড়া। ইরফান হয়ে ওঠে উদ্বিগ্ন। কাল রাতে প্যানিক ফিরে এসেছে মেয়েটার। সাবধানে হয়ে পূর্ণমী দু হাতে আলগে ধরে হাত না কামড় বসায়। পূর্ণমীর ঢোক গিলে বড় বড় বোধ আসছে তার সাথে আসলে অনেক কিছু হয়েছে। হয়নি বড় পূর্ণমী সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে। লোকটা কি ভীষণ ভীতু হয়েছে পূর্ণমী, তা মনে পড়ে যায়। কতবার ভেঙেছে পূর্ণমী এক রাতে, কতবার ওই লোক ব্যাকুল হয়ে তাকে গড়া আশ্বাস দিয়েছে। তার মনে পড়ে যায়, পরিশেষে মনে পড়ে যায় সে কেমন বাধ্য মেয়ে হয়ে কাল রাতে সংসার জীবনে পা রেখেছে। মনে পড়ে যায় ওই লোকটার শেষ কথাটা, আমি একটুও দেখিনি তোমাকে বোকা মেয়ে, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আর পূর্ণমীও কেমন গদগদ হয়ে লোকটাকে আঁকড়ে ধরে ঘুমিয়েছে। ওই সময়টা সে বুঝতে পেরেছে যে লোকটা কি ভীষণ ভালোবেসে ফেলেছে, কতটা ভক্তি এসেছে। এই নির্দ্বিধায় ছেড়েছে নিজেকে। স্পর্শগুলো তাকে ভয় দেয়নি, উল্টো ঝরিয়েছে আবেগ। কেমন পুরোটা সময় আতফুল হয়েছিল পূর্ণমী। দু চোখ ভর্তি পানি নিয়ে স্বামীর সোহাগে।
চোখের পাতা কাঁপছে মেয়েটার, মুখটা ফ্যাকাশে, মুখটা কাঁদো কাঁদো, নিজের অবস্থা উপলব্ধি করে কিছু বলে না, শুধু চাদর আঁকড়ে আর একটু গুটিয়ে যায় এবং বরবর আবার ঢুকে পড়ে ইরফানের বুকের মাঝে। মুখ তুলে না, মুখটা এক প্রকার পিষে ফেলেছে ওই পাথর কঠিন বুকে। কাপা হাতে তুলে চোখ চেপে ধরে ইরফানের লজ্জার আড়ষ্টতা ঘরে সে হতবিহম্ব হয়ে কি করবে নিজে বুঝতে পারছে না। ইরফান মেয়েটার পাগলামি দেখে ম্লান হাসে, চোখ থেকে নরম হাতটা সরিয়ে নিয়ে কানে লতিতে চুমুকে অস্ফুট বলে, কসম একটু কপটতা করিনি, দেখিনি আমার পৌনমি আমায় দেখেনি। সমান সমান পৌনমির কথা বলছে না, শুধু বড় বড় শ্বাস ফেলছে। ইরফান ওকে স্বাভাবিক করে ডাকে, পৌনমি। এই ডাকটাতে ভীষণ লজ্জা লাগছে। ঘৃণ্য আওয়াজে পৌনমি জানতে চায় সকালে কি হয়ে গিয়েছে। ম্লান হেসে ইরফান আরেকটি চুমো খায় পৌনমির কপালে, ভরার স্বরে বলে, হয়েছে। পৌনমি কেমন কান্না কান্না পাচ্ছে, লজ্জায় ছাড়িয়ে নেয় নিজেকে ইরফান থেকে। যে চাদরটা কাত অবধি ছিল সেটি টেনে মুখ টেনে নিয়ে বাচ্চাদের মতো বলতে থাকে, আপনি যান, এখান থেকে যান, এক্ষুনি যান। উঠে বসে ইরফান, কপালে সূক্ষ্ম উদ্বিগ্নতা ভাঁজ পড়েছে। হাত বাড়িয়ে মেয়েটাকে ছোঁয়। পৌনমি, ফেস মি, ইউ হ্যাভ টু ফেস মি, আপনি যান পৌনমি। হতাশ ইরফান বসে থাকে চুপচাপ। খানিক বাদে পৌনমি নিজের চাদর থেকে মুখ বের করে, চোখের পাতা কাঁপছে তার, পরপর ঢোক গিলে নিয়ে বলে, আপনাকে আরেকটু দেখি। ঠোঁট চওড়া করে হেসে ফেলে ইরফান, মেয়েটাকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় পরিপূর্ণতা। চোখ বুজে নিয়ে স্বস্তির শ্বাস পেল হাতটা নিজের বুকে ঠেকিয়ে বলে, সবসময় দেখো তুমি। বাড়ি ভর্তি এক পক্ষ মেহমান, সবাইকে দুপুরে নাগাদ কনভেনশন হলে যাবে এই বাড়ির সবাই। এবার অনুষ্ঠান শান্তি নিরে করতে দেয়নি বাড়ির গিন্নিরা। প্রতিটা অনুষ্ঠানের পর এত বড় বাড়ি ভাগাড়াতে পরিণত হয় তাদের দাবি, তাই কনভেনশন হল। ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে দরজা করা নাড়ছে ইনশিয়া আর শেয়া। সকাল 10টা বাজতে চলো, এখন বড়বউ সকালে নাস্তা সারলে তারা মুয়া রাখবে। পৌনমিকে তৈরি করতে হবে, 1:30টার মধ্যে হলে পৌঁছে যাবে। ভেতর থেকে ইরফান তেতোস্বরে, দরজা ভাঙবি নাকি? এটা কেমন ধরনের আচরণ বেকুবের দল? বাপরে, তুই তো অনেক মানার্স জানতা সমরেশ হয়েছিস দেখছি। তা ভাই, বউকে নিয়ে ঘরবন্দি হয়ে থাকবি, অনুষ্ঠানে যাবি না? বের হয় এক্ষুনি। তোরা যা, আমরা আসবো। তোরা কি জ্বরটার বাদালি? না রে বাবা, যা তো তাড়াতাড়ি। হ্যাঁ, কে সাজাতে এসেছে পার্লার থেকে? আবার ওসব কেন? নতুন বউ সাজবে না? এত কথা বলিস না, তাড়াতাড়ি বের হ। ইনশা শেহা চলে যায়। ইরফান দাঁড়িয়ে আছে, হাতে লাল রঙের একসেট সেলার কামিজ নিয়ে, তার পছন্দের রং এটা। ঠিক তখনই ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসে পৌনমি। ধীর পায়ে আড়ষ্ট কদমের শরীরে জড়ানো একটা লাল বাত্রর আর মাথায় তোয়ালা পেঁচিয়ে। ওকে দেখলো ইরফান এক পলক, দুহাতে কসলাতে মেয়েটা আড়ষ্টতা বাধ্য হয়ে স্বাভাবিক থামছে। মেয়েটা সুস্থ থাকলেও এই মেয়েটা ঠিকঠাকভাবে পেয়ে নিত না। এখন নিদারুণ হয়ে বেরিয়ে এলো। ইরফান নিঃশব্দে শ্বাস ফেলছে, পরপর স্বাভাবিক গলায় বলে, বিছানায় সালোয়ার স্যুট রেখেছি, কাউকে ডাকতে হবে না, আমি বরং বারান্দায় যাই, প্লান্টসগুলোকে পানি দিতে হবে। ইরফান চলে যেতে পৌনমি ধীরে ধীরে সালোয়ার স্যুট পরে চুলটা মুছে নেয়, তারপর নিচু গলায় ইরফানকে ডাকে, আপনার প্লান্টসগুলো পানি দেওয়া হলে আসতে পারেন। ইরফান এসে আবারও দাঁড়িয়ে পৌনমির মুখোমুখি। কিছুক্ষণ পৌনমিকে দেখে নিয়ে হাঁক ছাড়ল বাইরে। সেহু, ডাকছেন কেন আপুকে? তোমাকে নিয়ে যাবে, ব্রেকফাস্ট পরে সাজাবে, বসো তুমি, আমি আসছি। পৌনমি পা উঠিয়ে বিছানায় চুপচাপ বসে থাকে। ইরফান শাওয়ার নিয়ে নিতে কোমরে একটা তোয়ালা পেঁচিয়ে হঠাৎ দরজা উকি দিতে জানতে চায়, সেহু এসেছে? না তো, আসুক না ধীরে সুস্থে। আপু, কত কাজ হাতে। আমার অসুবিধা নেই। মুশকিল হলো, কি হয়েছে? কাবার থেকে আরেকটা ট্রাউজার বের করে নিতে হবে, এটা ফেলেছি। পৌনমি ভীষণ স্বাভাবিক, হঠাৎ ভীষণ আত্মবিশ্বাস হয়ে উঠে দাঁড়ায়, নিচু গলায় বলে, জি তবে বের করে দিচ্ছি। 6 কদম, তারপর বড় ক্যাবিনেট। তাই তো, আপু বলেছে আপনার যাবতীয় ঘরোয়া পোশাক ওখানে। কাল শুনেছি। না না, ইটস ওকে, আমি অপেক্ষা করছি। বলুন না, আমার অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, ওইখানে, এই তো পেলে। হ্যাঁ, খোলো, দেখো ওখানে ধূসর রঙের। থেমে যায় পৌনমি, কেঁপে ওঠে হঠাৎ। আকস্মাৎ চোখ মুখ খিচিয়ে নেয় ইরফান। এক হাত তুলে নিজেকে একটা চড় মেরে থামিয়ে দেয়, তারপর অপরাধ মতো মুখটা নিয়ে তাকিয়ে থাকে পৌনমির দিকে। সে গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে। ইরফান
কোনো মতে গায়ে সাবান ফেনা ধুয়ে তোয়ালা পেঁচে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে, নিজের ট্রাউজার বের করে পরে নেয়। আর চোখে দেখে পুনমীকে, যে চুপচাপ দাঁড়িয়ে আছে ভাবলেশীনভাবে। গলা খাকারি দিল ইরফান। বলো, তুমি নতুন মানুষ, এগুলো তুমি খুঁজে পাবে কিভাবে আজব? মিলান হাসে পূর্ণ, নিজের প্রতি একরাশ তাচ্ছিল্য নিয়ে ফিরতি জবাব দেয়। পুরনো মানুষ হলে বুঝি খুঁজে পেত কোনটা ধূসরাং, কালকেই খুঁজে পাবে। ধীর স্থির জবাব দেয় ইরফান। তা কিভাবে? ইরফান মিলান হেসে এগিয়ে যায়, ঘুরিয়ে নেয় পুনমীকে, কেবিনেটের দিকে মুখ করে দাঁড় করিয়ে পেছন থেকে দুহাত আলগে ধরে আদুরি ভঙ্গিতে পরপর নিরেট ঠান্ডা স্বরে বলে, এসব করতে তুমি বাধ্য নও। তবে বিয়ে করেছেন কেন? উদাস গলায় জবাব দেয় পুনমী।